এক বছরে অন্তর্বর্তী সরকারের 12 সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব। আছে রহস্যজনক অনেক কিছু। 16টি প্রস্তাব বাস্তবায়ন হয়েছে, 85টি করা হচ্ছে। 5ই আগস্ট যে বিজয় এসেছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বললেন তারেক রহমান। আজ 7ই আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের উপর নতুন শুল্ক হার কার্যকর হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এক বছরে অন্তর্বর্তী সরকারের 12 সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি হতে যাচ্ছে আগামী শুক্রবার 8ই আগস্ট। এই 1 বছরে সরকারের উল্লেখযোগ্য 12টি সাফল্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার 7ই আগস্ট সকাল 9:12 নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই সাফল্যগুলো তুলে ধরেন তিনি। তার পোস্ট অনুযায়ী অন্তর্বর্তী সরকারের 12টি মূল সাফল্য হল: 1. শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ জুড়ে অস্থিরতা ও প্রতিশোধের চক্র বন্ধ করে দেশের শান্তি ফিরিয়ে আনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নৈতিক নেতৃত্ব জাতিকে সহিংসতার বদলে পুনর্মিলন ও গণতান্ত্রিক পুনর্গঠনের পথে পরিচালিত করেছে। 2. অর্থনৈতিক পুনরুদ্ধার। প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো হয়। খাদ্য মূল্যস্ফীতি প্রায় অর্ধেকে নেমে এসেছে 14% থেকে। সামগ্রিক মূল্যস্ফীতি কমে 8.48%-এ 35 মাসের মধ্যে সর্বনিম্ন। রেমিটেন্স রেকর্ড $30.33 বিলিয়ন। রপ্তানি বেড়েছে 9% এবং দীর্ঘদিন পর টাকার মান ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে। 3. বাণিজ্য ও বিনিয়োগ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সফলভাবে বাণিজ্য শুল্ক আলোচনা সম্পন্ন হয়েছে, যদিও কিছু বিশেষজ্ঞ বলেছে আমরা দুর্বল সরকার, এটি করতে পারব না। উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিনিয়োগ আসে। হান্ডা গ্রুপের $25 কোটি টেক্সটাইল বিনিয়োগ, যা 25,000 কর্মসংস্থান সৃষ্টি করবে। গত সরকারের তুলনায় দ্বিগুণ এফডিআই প্রবাহ নিশ্চিত হয়। চীনা বিনিয়োগকারীরাও বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছেন। 4. গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ। সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য তৈরি করে ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, যা ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধে কাঠামোগত সুরক্ষা প্রদান করবে। এই সনদ গণতন্ত্রের এক নতুন যুগের সূচনা করবে। 5. জুলাই গণহত্যার বিচার। জুলাই আগস্টে সংঘটিত অপরাধের স্বচ্ছ বিচার চলছে। ইতোমধ্যে 4টি বড় ট্রায়াল শুরু হয়েছে। শেখ হাসিনার বিচারও প্রক্রিয়াধীন। 6. নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কার। 2026 সালের ফেব্রুয়ারিতে উৎসব মুখর নির্বাচন আয়োজনের পরিকল্পনা। প্রবাসী প্রথমবারের মতো ভোটার হওয়া তরুণ এবং নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে। নাগরিক মতামতের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হচ্ছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে 8 লাখ পুলিশ, আনসার ও সেনা সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। 7. প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কার। বিচার বিভাগকে আরও স্বাধীন করতে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে। পুলিশে মানবাধিকার সেল, বডি ক্যাম্প, স্বচ্ছ জিজ্ঞাসাবাদ কক্ষ এবং জাতিসংঘ মানবসম্পন্ন বিক্ষোভ প্রোটোকল চালু হয়েছে। দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন এসেছে। গ্রেপ্তারের 12 ঘণ্টার মধ্যে পরিবারকে জানানো, আইনজীবীর উপস্থিতি, চিকিৎসা নিশ্চয়তা এবং অনলাইনে জিডি করার সুযোগ আইনত বাধ্যতামূলক করা হয়েছে। 8. গণমাধ্যম স্বাধীনতা ও ইন্টারনেট অধিকার। দমনমূলক সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। সব সাংবাদিকদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়েছে। সমালোচনার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহার মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। 9. পররাষ্ট্রনীতিতে পরিবর্তন। এক দেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, চিকিৎসা সহায়তা ও সংকট মোকাবেলায় সহযোগিতা সম্প্রসারিত হয়েছে। সার্কের পুনর্জীবন এবং এশিয়ানের সদস্যপদ অর্জনে উদ্যোগ নেওয়া হয়েছে। 10. প্রবাসী ও শ্রমিকদের অধিকার। সংযুক্ত আরব আমিরাতে ভিসা আবার চালু হয়েছে। মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে। উপসাগরীয় দেশগুলোতে অনিয়মিত শ্রমিকদের বৈধতা দেওয়া হয়েছে।
জাপানে 1 লাখ যুবক পাঠানোর পরিকল্পনা চলছে। ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সার্বিয়াতেও কর্মী পাঠানো বাড়ানো হয়েছে। 11 শহীদ ও আহত বিপ্লবীদের সহায়তা। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে। 775 শহীদ পরিবারের জন্য প্রায় 100 কোটি টাকার সঞ্চয়পত্র ও ভাতা বরাদ্দ দেওয়া হয়েছে। 13,800 আহত বিপ্লবীর জন্য 153 কোটি টাকা বরাদ্দ। গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। 12 সামুদ্রিক ও অবকাঠামো উন্নয়ন। বঙ্গোপসাগরকে জলভিত্তিক অর্থনীতির মূল সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো হয়েছে। প্রতিদিন 225টির বেশি কন্টেইনার হ্যান্ডেলিং। উপকূলীয় উন্নয়ন প্রকল্প সম্প্রসারিত হয়েছে। গভীর সমুদ্র মাছ ধরা ও শিল্প প্রকল্পে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতি দমন, জনপ্রশাসন সংস্কার কমিশন সহ মোট 11টি কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। সবগুলো সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এসব প্রতিবেদনে থাকা আশু বাস্তবায়নযোগ্য 121টি সুপারিশের মধ্যে 16টি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া 85টি সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে। বৃহস্পতিবার 7 আগস্ট সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। তিনি বলেন, 11টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়ন করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সে বিষয়ে আজকে তথ্য উপস্থাপন করা হয়েছে। আইন উপদেষ্টা 121টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করেন। তার মধ্যে 16টি বাস্তবায়ন করা হয়েছে, 85টি বাস্তবায়ন করা হচ্ছে, 10টি আংশিক বাস্তবায়ন করা হচ্ছে এবং আরও 10টি বাস্তবায়নযোগ্য কিনা তার বিবেচনা করা হচ্ছে। এর আগে সকাল 10:30টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। সকাল 10:25 প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে গত বছরের 20 নভেম্বর সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল সচিবালয় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টার প্রবেশ উপলক্ষে সচিবালয় জুড়ে বাড়ানো হয় নিরাপত্তা। 1 নভেম্বর 1 নম্বর গেট ছাড়া বাকি সবগুলো গেট বন্ধ ছিল। দর্শনার্থী প্রবেশও নিষিদ্ধ ছিল। 5 আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা আছে। বুধবার 6 আগস্ট বিকেলে লন্ডনে সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান এবং ডক্টর জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন। মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবাই তারেক রহমান বলেন, মাহবুব আলী সাহেব একজন দেশপ্রেমী মানুষ। তিনি দেশের জন্য কাজ করেছেন। আমরা যারা রাজনীতি করি তারা দেশের মানুষের জন্যই করি। আজ দেশে একটি পরিবর্তন এসেছে। দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমাদের যে সুযোগটি এসেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই। যেসব শহীদেরা বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই শহীদদের জন্য কাজ করি। তারেক রহমান বলেন, আমি প্রায় 17 বছর প্রবাসে আছি। আমিও আপনাদের মতো একজন প্রবাসীর অংশ। সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন যারা বিগত সময়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সফল করেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সব বাংলাদেশি প্রবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন ঠিক সেভাবে আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারকেও সহযোগিতা করবেন। আজ 7 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের উপর নতুন শুল্ক হার কার্যকর হবে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর চূড়ান্ত শুল্ক হার ঘোষণা করেন। তাতে বাংলাদেশের পাল্টা শুল্ক 35% থেকে কমে হয় 20%। মার্কিন প্রশাসনের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের পণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা আসে। গত এপ্রিলে বাংলাদেশের উপর 37% শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প। পরে জুলাইতে তা 35% নামিয়ে আনেন। তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন BGMEA
সম্প্রতি তাদের বিবৃতিতে জানিয়েছে এর আগে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে 16.5% হারে শুল্ক দিতে হতো। এখন যে 20% অতিরিক্ত শুল্ক নির্ধারিত হয়েছে তার ফলে বাংলাদেশের মোট শুল্কের হার দাঁড়িয়েছে 36.5%, যা সুনির্দিষ্টভাবে বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন হারে প্রযোজ্য হবে। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার। আবার যত পণ্য দেশটিতে বাংলাদেশ রপ্তানি করে তার 86% বেশি হল তৈরি পোশাক। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে 7.54 বিলিয়ন বা $754 কোটি গার্মেন্ট পণ্য। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।